আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সম্পর্কে দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে জানতে চায়। সম্প্রতি যে বিষয়টা খুব বাংলাদেশে আলোচিত সেটা হচ্ছে চাঁদাবাজি। আমাকে আহ প্রবাস থেকে এবং দেশ থেকে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছে, আমাকে জিজ্ঞেস করে যে স্যার, চাঁদাবাজি এবং মারামারির একটা মামলা একই সাথে, এই মামলা সংক্রান্ত বিষয়ে আপনি একটু আলোচনা যদি করতেন তাহলে আমরা উপকৃত হব। দেখেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে কিছুটা রাজনৈতিক ছত্রছায়ায় অথবা রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে বর্তমানে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং চাঁদাবাজি নিয়ে মামলা করার প্রয়োজন হচ্ছে। আপনি একজন সাধারণ ব্যবসায়ী, অথবা আপনি একটা বাড়ি নির্মাণ করতেছেন, অথবা আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছেন, হঠাৎ করে রাজনৈতিক ছত্রছায়ার কোনো ব্যক্তি এসে যদি আপনার কাছ থেকে চাঁদা দাবি করে অথবা আপনার কাছ থেকে যদি চাঁদা চায়, তখন আপনার করণীয়টা কি? আপনি হঠাৎ করে এমন পরিস্থিতির শিকার হলেন, আপনাকে মারধর করতেছে চাঁদার জন্য, আপনাকে হত্যার হুমকি দিতেছে, আপনার বাসায় আসা ঘরবাড়ি কাজ বন্ধ করে দিচ্ছে, আপনি একটা বিল্ডিং এর কাজ করতেছেন, সেই কাজটা বন্ধ করে দিচ্ছে। এই রাজনৈতিক ছত্রছায়া অথবা রাজনৈতিক ছত্রছায়ার বাইরে প্রভাবশালী কোনো ব্যক্তি যদি এমন ঘটনা ঘটায় বা এমন কিছু করে, তখন আপনি করবেনটা কি? আপনার করণীয়টা কি? কোন পদ্ধতিতে আইনগত ব্যবস্থা নেবেন? অবশ্যই আপনাকে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। দেখেন, চাঁদাবাজি আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় অথবা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের বাহিরে গিয়ে চাঁদাবাজি করে, এবং এটা হচ্ছে তাদের একটা পেশা। এই পেশা হিসাবে চাঁদা যারা গ্রহণ করে তারা কিন্তু আপনাকে খুব সহজে ছেড়ে দিবে, বিষয়টা এমন না। আপনি যদি তাদের কাছ থেকে মুক্তি চান, অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর সেই আইনগত ব্যবস্থাটা কি, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখেন, চাঁদাবাজি ও মারামারি, অর্থাৎ চাঁদার জন্য মারামারি করলে, মারধর করলে, ঘটনা ঘটলে আপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে আপনি আহ 999-এ ফোন দেওয়া। অর্থাৎ এমন পরিস্থিতি যদি হয়, যেমন ধরেন আপনার বাসা বাড়িতে এসে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করতেছে, আপনার বাসা বাড়িতে আক্রমণ করতেছে, আপনাকে তো ইনস্ট্যান্ট আপনাকে সেভ করতে হবে, অর্থাৎ আপনি নিরাপদ জায়গাতে যেতে হবে। সুতরাং আপনি ওই মুহূর্তেই ইসলাম পুলিশকে ফোন দিবেন, অর্থাৎ 999-এ আপনি ফোন দিবেন। আপনার লোকাল থানায় 999-এ ফোন দিয়ে আপনাকে অবশ্যই আপনার যত দ্রুত সম্ভব পুলিশ এসে আপনাকে উদ্ধার করবে। এবং উদ্ধার হওয়ার পর আপনি দ্রুত থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করবেন। আপনি লিখিত অভিযোগ বা এজাহার আপনি থানাতে দায়ের করার পরবর্তীতে থানা এই বিষয়টা সম্পর্কে সাময়িক একটা তদন্ত করে সেটাকে এফআইআর হিসেবে দায়ের করে আসামিদের দ্রুত ধরার চেষ্টা করবে বা আসামি ধরে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে যে যদি এমনটা না হয়, এটা তো হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আইনের, কিন্তু বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশে আইন বলে বা আইনের প্র্যাকটিসটা শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের জন্য। অর্থাৎ আপনি প্রভাবশালী ব্যক্তি হলে আপনার মামলা খুব দ্রুত নিবে, আর যদি আপনি স্বাভাবিক একজন মানুষ হন, আপনি যদি পর্যাপ্ত টাকা না দিতে পারেন, অথবা আপনি যদি তাদের যে চাহিদা সেটা পূরণ না করতে পারেন, আপনার মামলাটা কিন্তু দ্রুত রিসিভ হবে না এবং আসামি কিন্তু দ্রুত আটক হবে না। এখন কথা হচ্ছে যে পুলিশেরও আসলে চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে সেই বিষয়ে আমরা সাধারণ মানুষ যারা আছে তারা সবাই সন্দিহান। বর্তমানে চাঁদাবাজিটা এত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, সেটা কল্পনারও বাহিরে। এখন আপনি যদি থানা কোনো কারণে আপনি উদ্ধারিত হলেন, তাদেরকে আসামি আপনি অভিযোগও করলেন কিন্তু আসামিকে ধরতেছে না, তখন আপনার করণীয়টা হবে আপনি একই ঘটনার সাথে মিল রেখে এই ঘটনাকে উল্লেখ করে আপনার যদি আপনাকে যদি মারধর করে আপনি মেডিকেলে যাবেন, মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিবেন, থানায় একটা অভিযোগ করবেন, পরবর্তীতে আপনি আদালতে গিয়ে মামলা করতে হবে। আদালতে কি মামলা করবেন? আদালতে কমপ্লেইন রেজিস্টার মামলা করতে হবে। সিআর মামলা আদালতে দায়ের করবেন। আপনি একই ধারা, একই ঘটনা, একই প্রেক্ষাপট সবকিছু দিতে পারবেন। আপনার যদি ঘটনাটি গুরুতর হয়, যদি কোনো ডকুমেন্ট থাকে, সিসি ফুটেজের ভিডিও থাকে বা অন্য কোনো ধরনের ডকুমেন্ট থাকে, অবশ্যই আদালত সেটাকে চাঁদাবাজি হিসাবে গ্রহণ করবে এবং চাঁদাবাজির মামলা হিসাবে এফআইআর করার জন্য থানাকে নির্দেশ প্রদান করতে পারেন। এখন কথা হচ্ছে, আইনি সুরক্ষা পেতে আপনি সুনির্দিষ্ট কিছু ধাপ অবলম্বন করতে হবে। ওই ধাপ অনুযায়ী আপনি কি কি, এক নাম্বার হচ্ছে যে
আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন কথা হচ্ছে যে চাঁদার জন্য আপনাকে মারধর করতেছে, আপনি আহত, আপনি ঘটনাস্থল থেকে প্রথমে আপনাকে অবশ্যই নিজের নিরাপদ জায়গাতে যেতে হবে, প্রাণ রক্ষা করতে হবে। দেখেন, যারা চাঁদাবাজি করে তারা অবশ্যই শক্তিশালী কোনো ব্যক্তি, তাদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে, তাদের বিরুদ্ধে আপনি অবশ্যই কোনো একটা কাজ করতে হলে আপনাকে অবশ্যই বারেবার চিন্তা করতে হবে, আপনি নিরাপদ জায়গায় যেতে হবে, আপনি ডকুমেন্ট গুলা ভালোভাবে সংগ্রহ করতে হবে। এখন দেখেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি তো মামলা করবেন, মামলা করতে গেলে আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট মারামারির আঘাত হলে তাৎক্ষণিক আপনি স্থানীয় সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হবে, এবং সেখান থেকে আপনি একটা মেডিকেল সার্টিফিকেট এবং ইনজুরি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এখন আমি আরেকটা বিষয় বললাম যে ঘটনাস্থলের ছবি, ভিডিও বা সিসি ফুটেজ থাকলে তা সংগ্রহ করতে হবে, অবশ্যই সংগ্রহ করতে হবে। আর নির্মাণাধীন কোনো বিল্ডিং অথবা আম, আহ, কোনো ধরনের যে আপনার দোকান বা অন্য কোনো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই আপনাদেরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাকে আম, আমি আমার এই ল চেম্বারেও আমার চেম্বারের ভিতরে একটা ক্যামেরা আছে, এবং বাহিরে প্রত্যেকটা সিঁড়ি সব জায়গায় ক্যামেরা আছে। অর্থাৎ আমার মতো যারা ব্যক্তি আছে তারাও নিজেকে ক্যামেরা কাছেই রাখতে চায়। সুতরাং আপনাদের প্রথম আরেকটা পরামর্শ হচ্ছে যে আপনারা যারা ব্যবসায়ী আছেন, যে ব্যবসা করেন, যেই প্রতিষ্ঠান, সবকিছু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবে। তাহলে আশেপাশে প্রত্যক্ষদর্শী থাকলে তার নাম ও ঠিকানা, ফোন নাম্বার এগুলো নিতে হবে। এই অবশ্যই এই ডকুমেন্ট এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। থানায় অভিযোগ ও মামলা দায়ের, আপনি স্থানীয় থানায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তার নিকট চাঁদাবাজি এবং মারামারির বিবরণ নিয়ে লিখিত একটা অভিযোগ করবেন, এবং লিখিত অভিযোগের তারিখ, সময়, ওই স্থান, হামলাকারীর নাম এবং দাবিকৃত চাঁদার পরিমাণটা উল্লেখ করতে হবে, যেহেতু চাঁদা চেয়েছে। এখন এটা এফআইআর করবে কিনা এটা অন্য বিষয়। যদি না করে, আপনি প্রথমেই তো বলেছি, আপনি আম, আদালতে গিয়েও মামলা করতে পারবেন, তবে থানায় চেষ্টা করাটা প্রথম উচিত। জিডি বা মামলা গ্রহণ না করলে আম, আপনি থানায় যদি আপনার আম, যে যে এজাহারটা সেটা গ্রহণ না করে, তাহলে আপনার জেলা চিফ ম্যাজিস্ট্রেটের অর্থাৎ আপনার আমলি আদালত, যেটা যেমন দাউদকান্দি ঘটলে দাউদকান্দি আমলি আদালত সহ, আপনার তিতাস, হোমনা, মেঘনা, এইসব অঞ্চলে ঘটলে আপনি আমলি আদালতে গিয়ে মামলা করে দিবেন। এখন জরুরি আইনি সহায়তার জন্য আপনি জাতীয় আইন সহায়তা সংস্থায় আবেদন করতে পারেন। আসলে এগুলা আহ, যোগাযোগ করা যায়, এবং পরিস্থিতি গুরুতর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিরাপত্তাহীনতায় ভুগলে আপনি আম, একা প্রতিবাদ না করে স্থানীয় প্রশাসন অর্থাৎ থানা কে জরুরি হস্তক্ষেপ করার জন্য আপনি আবেদন করবেন, এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিক আবেদন গ্রহণ করে। আবার এটাও সত্য যে ভালো পুলিশ আছে, ওসি সাহেব যদি ভালো হয়, আপনি ইচ্ছা করলে ওসি সাহেবের কাছে যদি আবেদনটা করেন, অনেক সময় খুব গুরুত্ব সহকারেই নেয়, আবার অনেক সময় আসলে গুরুত্ব সহকারে নেয় না। আপনি বুঝতে হবে যে আপনি আসলে যে বিষয়টা নিয়ে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই বিষয়টা কোন ব্যক্তি কারা, এবং তাদের রাজনৈতিক ছত্রছায়া থাকলে অবশ্যই এই ক্ষেত্রে অনেক সময় একজন ব্যক্তি মিথ্যা মামলা না সত্যি মামলা এই বিষয়টা জানতে চায়। তবে যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকে, আপনার যদি সব ধরনের তথ্য প্রমাণ সঠিকভাবে থাকে, অবশ্যই এই ক্ষেত্রে ভালো একটা ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। আমি চাঁদাবাজি সহ চাঁদার জন্য মারধর করা, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পাশাপাশি আপনাদের একটা পরামর্শ দিতে চাচ্ছি। আশা করি এখন থেকে প্রত্যেকটা ভিডিওর শেষের দিকে এই পরামর্শটা থাকবে। আপনারা টাকা পয়সা খরচ করে আদালতে একটা মামলা করেন, অবশ্যই আপনাদের মামলা করার অধিকার আছে, এবং আপনারা মামলা করার ক্ষেত্রে যারা আইনজীবী, প্রকৃত আইনজীবী, আহ, অর্থাৎ মুহুরি, শিক্ষানবিশ, দালাল, টাউট, এই টাইপের লোক ব্যতি রেখে, অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে আপনারা সরাসরি একজন আইনজীবীর সাথে আলোচনা করবেন। আপনাকে যেই সহায়তামূলক আপনার সাথে আচরণ করুক, আপনার পাশে এসে দাঁড়াক, অথবা আহ, টাউট বাটপার আছে কিছু অন্য আইনজীবীদের ছবিটা নিয়ে নিজে বাটপারি করে, এইসব বাটপারদের থেকে আপনারা দূরে থাকবেন। কারণ দিন শেষে আপনি আইনজীবী যদি আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করে, আপনি আইন তার বিরুদ্ধে, বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে আপনি আইনজীবী সমিতিতে একটা অভিযোগ দিয়ে আপনি আপনার ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।